খবর বাংলা। নমস্কার, দেখছেন খবর বাংলার। আপনাদের সাথে রয়েছি আমি বর্ণালী। আজ চতুর্থ দফা নির্বাচন, কোথাও শান্তিপূর্ণভাবে, কোথাও আবার বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। আজকের ভোট গ্রহণ প্রক্রিয়া সবটা মিলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং এই মুহূর্তে আমাদের ব্যুরো চিফ কাঞ্চন দাস পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। কাঞ্চন। হ্যাঁ বর্ণালী, এই মুহূর্তে আমরা প্রায় ভোটের অর্ধেক বেলা হয়ে গেছে। সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, 8টি লোকসভা যেমনটা তুমি জানো, এবং এখনো পর্যন্ত মোটের উপর প্রায় শান্তিপূর্ণ ভোট চলছে। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি বর্ধমান দুর্গাপুরে, এবং সেইখানে দুর্গাপুর পূর্বের যিনি বিধায়ক তথা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী গ্রামান্নয়ন এবং পঞ্চায়েত দপ্তর তথা সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন খবর বাংলায়। প্রদীপবাবু, আপনাকে স্বাগত জানাই। প্রথমে নমস্কার। সকাল থেকে প্রায় অর্ধেক বেলা, আর অর্ধেকটা বেলা বাকি রয়েছে, কিরকম সার্বিক চিত্রটা দেখছেন? মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। দুর্গাপুরের মানুষ এমনি খবর বাংলা। 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 ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। ম্যাকট্রন স্টেবিলাইজার, যা আপনাকে দেয় বিশ্বাস, ভরসা এবং সুরক্ষা। এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে। টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার। আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন। আমার কাছে কোনো মেজর কমপ্লেন্ট এখনো অবধি আনরিজলভড আছে, এরকম কিছু হয়নি। আচ্ছা, বলছি নর্থ বেঙ্গলের ভোট হয়েছে, 3 দফা ভোট হয়েছে, এবং চতুর্থ দফার ভোটে আজকে প্রায় 8টা লোকসভায় ভোট হচ্ছে। আপনাদের এই যে এতগুলো সিটের ভোট হলো, কতটা এগিয়ে রয়েছেন আপনারা? দেখুন, মানুষ তো এই প্রথমবার সচেতনভাবে ভোট দিচ্ছেন। 19-এ অনেক রকম প্রতিশ্রুতির ফলে তারা বিভ্রান্ত হয়ে নিজের স্বার্থের কথা অতটা না ভেবে হয়তো নানা রকম মিথ্যা প্ররোচনায় পা দিয়ে তারা যে ভুল করেছেন তা এখন তারা উপলব্ধি করেছেন। কারণ না হয় কোথাও সাংসদদের পাওয়া যায়নি, যারা বিজেপির 18 জন সাংসদের ভেতরে যে 16 জন ছিলেন এখন আবার 17 হয়েছেন। তো তারা সংঘবদ্ধ হয়ে বাংলাকে বঞ্চিত করেছে, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে। সেই জন্যেই এবারের নির্বাচনটা কিন্তু অন্যভাবে মানুষ নিয়েছেন, এবং একদিকে তারা যে উপকৃত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রশাসনে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, মা বোনেরা তো একেবারে উচ্ছ্বসিত। এবং এটাও তারা উপলব্ধি করছেন যে বাংলার যেসব প্রাপ্য, যা তাদের পাওয়ার কথা, এই কয়েকজন সাংসদ মিলে বাংলার মানুষের সমর্থন নিয়ে যারা বিজেপির সাংসদ হয়েছিলেন তারা সংঘবদ্ধ হয়ে বাংলার উন্নয়নের জন্য কিচ্ছু করেননি, কিন্তু বাংলার বিরুদ্ধে তারা সব রকম বঞ্চনা বাংলাকে করার জন্যে সক্রিয় থেকেছেন। এটা তো মানুষ দেখেছে, এখন উপলব্ধিও করছে। এই দুটোর তারতম্য বুঝে এবারে মানুষ সকলেই তৃণমূলের দিকে নিশ্চয়ই তারা সমর্থন দিচ্ছেন, এবং আমরাও
বিভিন্ন রকমের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, যেরকম মানুষের স্বতঃস্ফূর্ততা দেখছি, মা বোনেদের বিশেষ করে যে স্বতঃস্ফূর্ততা এই নির্বাচনে অংশ নেওয়ায়, তার থেকে আমরা নিশ্চিত যে এবারে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই বেশি সমর্থন দেবেন। প্রায় 1.5 মাস, একদিকে বর্ধমান, দুর্গাপুর, একদিকে আসানসোল, এই জেলার দায়িত্ব আপনি ছিলেন, এবং এই যে এত 1.5 মাস প্রখর তাপপ্রবাহের মধ্যে আপনারা প্রার্থীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করলেন, জনসংযোগ করলেন, আজকে একটু খোশ মেজাজে প্রদীপবাবু? দেখুন, আমাদের নির্বাচন নিয়ে কোনো সংশয়ের কারণ নেই। আমরা প্রস্তুতি খুব ভালোভাবে নিয়েছি। আমাদের জেলার যে নির্বাচনী কমিটি, তার মাথায় আছেন আমার সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার শ্রী মলয় ঘটক, তিনি হচ্ছেন চেয়ারম্যান, এবং আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করেছি। এটা আমাদের খুব গর্বের জায়গা যে আমরা সবাই মিলে একেবারে নিচের স্তর অবধি, আমাদের ভেতরে নানা রকম অপপ্রচার আছে, এত বড় দল, কোথাও কোথাও হয়তো একটু মান অভিমান আছে, আমরা সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি। আমি বিশেষ করে নজর রেখেছিলাম দুটো দুর্গাপুর বিধানসভা কেন্দ্রের ওপরে আমার সহকর্মীদের নিয়ে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে কথা বলতে পারি যে আমরা কোনো বিভাজনের শিকার হইনি। আমরা নিজেদের ভেতরে এখনও অবধি আমার উপলব্ধি, আমরা যেখানে যা অভিমান ছিল কাটিয়ে উঠে আমরা সকলে সক্রিয়ভাবে আমাদের মনোনীত বিশ্ববিখ্যাত প্রার্থী, তিনি সকলেই জানেন তার রাজনৈতিক পরিচয়, 3 বার সাংসদ ছিলেন, 1 বার বিধায়ক। তার বাবা শুধু পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যার থেকে এই আজাদ টাইটেল তারা পেয়েছিলেন, আজাদিতে অংশ নিয়েছিলেন বলে কারাবরণ করেছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে তিনি ইন্দিরাজি এবং রাজীবজির মন্ত্রিসভাতেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তার সুপুত্র, আর 83 সালের তার যে কীর্তি আজাদকে সারা পৃথিবীময় পরিচিত করেছিল। খুব স্পষ্ট বক্তা, ওনার নিজের যে মতামত সেই সম্বন্ধে কোনো ওনার কুণ্ঠা নেই। একদিকে হিন্দুত্ব নিয়ে তার গভীর ধারণা আছে, তার সঙ্গে তার উদারতা। যে পরিবারের সদস্য উনি নির্দ্বিধায় নিজের নাম থেকে ঝা টাইটেল বিসর্জন দিয়েছিলেন, কারণ নামের থেকে কেউ জাতি ধর্ম চিহ্নিত করে বিভাজনের কারণ হয়ে যাক, এটা উনি চাননি। এটি ওনার বাবার নির্দেশ ছিল। 3 ভাই ঝা পদবী তাদের ইয়ের থেকে বাদ দিয়েছিলেন, কিন্তু ওনারা তো অরিজিনালি হচ্ছেন মৈথিলি ব্রাহ্মণ ঝা পরিবারে। কিন্তু তার সত্ত্বেও তিনি যেভাবে সবাইকে আপন করে নেন, সুন্দর স্পষ্ট বক্তব্য রাখেন, ভারতবর্ষে যে অপশাসন চলছে সেই ব্যাপারে ওনার মতামত খুব তথ্যভিত্তিক, এবং তার সঙ্গে সঙ্গে যে বাংলার মানুষের যে আশা আকাঙ্ক্ষা সে সম্বন্ধে, বিশেষ করে আমাদের দুর্গাপুর বর্ধমান এই কেন্দ্রের মানুষের একদিকে কৃষি, একদিকে শিল্প, একদিকে উন্নয়নের তাগিদ, একদিকে বেকারত্বের সমস্যা, এগুলো সব নিয়েই ওনার খুব সুস্পষ্ট চিন্তাধারা আছে। এবং আমাদের ধারণা, আমাদের প্রতি যে বাংলার প্রতি যে লাগাতার বঞ্চনা হচ্ছে এবং নিয়ম বহির্ভূতভাবে ফাঁসিবাদী কায়দায় যেভাবে বিভিন্ন আইন পাশ করিয়ে ভারতবর্ষকে, গণতন্ত্রকে বিপন্ন করার দিকে এগিয়ে গিয়েছেন বিগত 10 বছরে যারা প্রশাসনে ছিলেন বিজেপির সরকার, তাদের বিরুদ্ধে ওনার সোচ্চার হওয়ার মতন যথেষ্ট কনভিকশন আছে, এবং উনি আমাদের তৃণমূলের পক্ষে বাংলার স্বার্থে উনি লড়াই করতে পারবেন, এটা মানুষের কাছে উনি তুলে ধরতে পেরেছেন। বেশ, এই যে মান অভিমানের কথা বললেন, একই ছাতার তলায় আবারও মানে যে নবীন প্রজন্মের যারা নেতারা রয়েছেন এবং নিচু স্তরের যারা নেতা রয়েছেন সবাইকে দেখা গেল, এবং মেগা রোড শো করলেন সুপ্রিমো। এটা কোথাও না কোথাও বাড়তি অক্সিজেন পেলে যে 7 দিন 8 দিন দিদি এখানে থাকলেন, এটাতে তো আমরা সকলেই অনুপ্রাণিত। উনি আমাদের সর্বোচ্চ নেত্রী, শুধু আমাদের নন, সারা বাংলার উনি মা। তিনি আমাদের কাছে 8 দিন ছিলেন। তিনি এইখানে আমরা যে ধরনের ওনার সহায়তা চেয়েছি, উনি জনসভা করেছেন, দেখেছেন কি বিরাট জনসভা। ওনার কাছে আবেদন করা হয়েছিল আপনি যদি একটু কাঁকসার পানাগড়ে যদি একটু পথ পরিক্রমা করেন, রোড শো, উনি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেননি, কিন্তু উনি অন্য জায়গায় একটি অনুষ্ঠান করে ফিরছিলেন, সিদ্ধান্ত জানতে পারলাম হঠাৎ যে উনি
পানাগড়ে হেলিপ্যাডে নেবে, তো নামবেন এবং ওখান থেকে দুর্গাপুর আসবেন। আমাদের ভেতরে আমার সহকর্মীদের এতই উৎসাহিত করলো ওটা, যে আমরা কোনো সুনির্দিষ্ট কোনো প্রোগ্রাম আমরা পাইনি যে উনি ওখানে পদযাত্রা করবেন, কিন্তু আমাদের সহকর্মীরা নিজেরাই উৎসাহী হয়ে ওখানে ঘোষণা করে দিলেন যে এখান দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন এবং আমাদের নেত্রী এখান দিয়ে আসবেন। এই শুনে মানুষের ভেতরে যে উন্মাদনা, সে যারা দেখেছেন, আপনাদের সংবাদ মাধ্যমেরও অনেকে গেছেন, আমরা কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা করিনি, কিন্তু মুখে মুখে কথা শুনে সাধারণ মানুষ যেভাবে দুপাশে দাঁড়িয়ে পড়েছিল, যে উন্মাদনা, এতে প্রমাণ করে যে সাধারণ মানুষ কিন্তু ওনার এখানে 8 দিনের উপস্থিতি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উনি দুর্গাপুরে ফিরে এসছেন, এখান থেকে বেরিয়ে অনুষ্ঠান করেছেন, পার্শ্ববর্তী গলসিতে বুদবুদে উনি জনসভা করেছেন, বাড়তি প্রাপ্তি উনি পানাগড় বাজার দিয়ে হেঁটে এসছেন, আমাদের দুর্গাপুরে 2টো জনসভা করেছেন। এতে বিরাট উন্মাদনা, এবং শুধু আমাদের কর্মীদের ভেতর নয়, সাধারণ মানুষ দুর্গাপুরবাসী ওনার প্রতি কৃতজ্ঞ, এবং ওনার যে এই দুর্গাপুরের প্রতি যে বিশেষ নজর আছে এবং উনি যে সহায়তা করার জন্যে এমন একজন প্রার্থীকে পাঠিয়েছেন, যিনি শুধু আমাদের বঞ্চনার বিরুদ্ধে সরব হবে তাই নয়, দুর্গাপুর বর্ধমানের এই গ্রামীণ অঞ্চলেরও উনি স্বার্থ রক্ষার জন্য লড়াই করবেন। এই আশা নিয়েই উনি কীর্তি আজাদকে এখানে মনোনীত করেছেন, এবং ওনার উপস্থিতি, ওনার বিভিন্ন অনুষ্ঠানে নিজে অংশগ্রহণ করায় মানুষ আশ্বস্ত যে এই পরিবর্তনে মানুষ এখানের উপকৃত হবেন। বেশ, পরিসংখ্যানের কথাটা যদি একটু বলি, 2019 সাল দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, যেখানে আপনাদেরকে পরাস্ত হতে হয়েছিল, সেখানে পুনরুদ্ধার করেন 2021 সালে আপনার সিট দুর্গাপুর পূর্ব। এই ক্ষেত্রে 2024-এ আবারও কি দুর্গাপুর পশ্চিম, দুর্গাপুর পূর্ব থেকে তৃণমূল লিড পাবে, পুনরুদ্ধার হবে? আমরা তো নিশ্চিত যে দেখুন, 21-এ আমাদের দুর্গাপুর পূর্বেও আমার এখানকার দুর্গাপুরবাসীরা আমাকে আশীর্বাদ করেছিলেন, মমতাময়ী মা মমতার দিকে তাকিয়েই করেছিলেন, কারণ উনি সারা পশ্চিমবঙ্গের জন্য যে কাজ করছিলেন তা মানুষ উপলব্ধি করেছিল। আমি তো নিমিত্ত মাত্র, আমি ওনার মনোনয়ন নিয়ে এখানে এসেছিলাম, মানুষ আশীর্বাদ করেছিল। আমরা অল্পের জন্য পশ্চিমে হেরেছিলাম, সেটা খুব দুঃখের ব্যাপার, কারণ একই কারণে পশ্চিমেও আমাদের জেতা উচিত ছিল। দেখুন, আমরা তারপরে আমার নিজের মুখে বলা সাজে না, কিন্তু সরকারের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখনই যা চেয়েছি দুর্গাপুর পূর্বের জন্যে বা দুর্গাপুরের জন্যে, উনি অকৃপণ হাসতে তা দিয়েছেন। আপনারা জানেন, আমি যখন 21-এর নির্বাচন করেছি তখনও কোভিডের রেস ছিল। 2রা মে ফলাফল বেরিয়েছিল, আমার হাতে সার্টিফিকেট পেয়েছিলাম আমি সন্ধে প্রায় 7টা বেজে গেছিল, বৃষ্টিও পড়ছিল। আমি 2021-এর 23রা মে সকাল 10টায় প্রথম যাই আমাদের মহকুমা হাসপাতালে। ওই মহকুমা হাসপাতালের জন্যে যা চেয়েছি আজ অবধি, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম দ্বিধা না করে উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিয়েছেন। আজকে প্রায় 2021-এর পরে নিয়ে দেখবেন হিসেব, 150টি শয্যা বেড়েছে। আমরা বিভিন্ন পরিষেবা বাড়িয়েছি, তার সঙ্গে সঙ্গে ডিজিটাল এক্সরের ব্যবস্থা, বিনা পয়সায় ডায়ালিসিসের জন্যে ব্যবস্থা, শুধু তাই নয়, আজকে 6টা মেশিন ওখানে ডায়ালিসিস করে যাচ্ছে। আমাদের দুস্থ মা ভাই বোনেরা শুধু দুর্গাপুর নয়, শুধু পশ্চিম বর্ধমান নয়, আশেপাশের জেলা থেকেও অনেকে আসেন এখানে চিকিৎসার সুযোগ নিতে। আমরা খুব আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দুর্গাপুরের জন্য এত অকৃপণভাবে অনেক প্রতিকূলতার ভেতরে উনি আমাদের সাহায্য করেছেন। আর একটা কথা বলি আপনাকে, আমাদের এখানে একটা আদিবাসী ভাই বোনেদের 9টি গ্রাম সংযুক্তকারী একটা রাস্তা ছিল, ভালুককোন্দা থেকে গোপালপুর মিতালি সঙ্গের ফুটবল গ্রাউন্ড অবধি 5 কিলোমিটার এবং 5.2 কিলোমিটারের রাস্তা। আমরা 2022 সাল থেকে এইটার জন্যে ওনারা আন্দোলন করছিলেন। আমরা বলেছিলাম এটা উপযুক্ত রাস্তা, PMGSY মানে গ্রামীণ রাস্তা, যে সড়ক যোজনা যে আছে সেই সড়ক যোজনা এটা হওয়া উচিত ছিল। আমরা এটা
পোর্টালে তুলেছিলাম, কিন্তু এটা আটকে ছিল কারণ এখানের সাংসদ ওটাকে এন্ডোর্স করার কথা। উনি তো এখানে খুব একটা আসতেন না, কিন্তু উনি এটা ইলেকট্রনিক আমাদের নেটেতেও এটার অ্যাপ্রুভাল দেননি, এবং এই নিয়ে দুবার রাস্তা বন্ধ হয়েছিল। প্রশাসনের ওপরে ওনারা খুব ক্ষুব্ধ ছিলেন। যে মুহূর্তে আমাদের নেত্রী জানতে পারেন এই ঘটনা, আজ অবধি ওটা পিএমজিএসওয়াই থেকে অ্যাপ্রুভড হয়নি, উনি সঙ্গে সঙ্গে রাজ্যের তহবিল থেকে অনুমোদন করে দিয়েছিলেন এই রাস্তা তৈরি। সেই রাস্তা আজ 1 বছর তৈরি হয়ে গেছে। তো এই যে মানুষ যে উপকার পেয়েছেন পরের পর, আমি তো কয়েকটা কথা বললাম। এটা একটা অনস্বীকার্য যে আপনি দায়িত্বে আসার পর থেকে দুর্গাপুরের উন্নয়নের জন্য যথেষ্টই আপনি ভাবনা চিন্তা করেন এবং আপনি সেই রূপরেখা তৈরি করছেন। একটা প্রশ্ন বারবার আসে যে এই মুহূর্তে দুর্গাপুরের একটা জ্বলন্ত ইস্যু হচ্ছে ডিএসপি বা ডিভিসি, তাদের যে সম্প্রসারণের জন্য এই যে উচ্ছেদ অভিযান, এবং তার বিরুদ্ধে আমরা শুনেছিলাম যিনি বিগত সাংসদ ছিলেন তিনিও বলেছিলেন বুলডোজারের সামনে দাঁড়াবো, কিন্তু আপনাদের সেভাবে আন্দোলন সংগঠিত হচ্ছে না কেন? না, দেখুন, একটা ব্যাপার হচ্ছে আন্দোলন সংগঠিত হয়েছে। আমরা সরাসরি ডিএসপির কর্তৃপক্ষকে, কে কি বলছে আমি জানি না, বুক চিতিয়ে আটকাবেন বলেছিলেন, তার বুকই দেখতে পাইনি তো আর চিতুলেন কবে। তো তা সত্ত্বেও তো উচ্ছেদ হচ্ছিল। আমরা বলেছি সহজ কথায় যে যেখানে অনেক দিন বহুদিন ধরে লোকেরা রয়েছেন, আমাদের রাজ্যের যে নীতি সেই নীতি অনুসারে আমরা যতক্ষণ না বিকল্প ব্যবস্থা হচ্ছে ততক্ষণ কাউকে, যারা পুরনো বাসিন্দা তাদের এভাবে উচ্ছেদ করা যাবে না। এটা যেদিন আমাদের কানে এসছে সেদিন এখানে ডিআইসিকে বলা হয়েছে, এখানে যিনি এই দেখেন টাউন অ্যান্ড সার্ভিসেস তা সেই কর্মকর্তাকেও বলা হয়েছে। ইডি এবং ডিআইসি দুজনেই জানেন আমাদের মতামত। তার বিরুদ্ধে গিয়ে ওনারা যদি করেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারের সংগঠন তো, আপনি আশ্চর্য হয়ে যাবেন, গিয়ে খবর নিন 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডে আজকেও ওখানে বুলডোজার গিয়েছিল ভাঙার জন্য, আজকে নির্বাচনের দিনে। আমি যখন ফোন করলাম তখন ওখানকার সাধারণ যিনি জেনারেল ম্যানেজার, এখন ইডি হয়েছেন, তিনি আমায় বললেন এটা তো অসম্ভব, আমি জানি না, অথচ ওখানে গিয়েছিল আমাদের ছেলেরা। এটা হচ্ছে ডিএসপি এবং কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে, বিজেপির অঙ্গুলি হেলনে, তাদেরই তো সরকার। ইলেকশনের দিন ভাঙতে এসছে 1 আর 2 নম্বরে। আমাদের ছেলেরা না থাকলে এতক্ষণে ওইখানে কান্নার রোল উঠত। মানে এটা কি ভোটারদের প্রভাবিত করার জন্য? জানি না কি করার জন্যে। আমি এরকম পাগল না হলে তো এরকম করে না। আমি তো বলেছি যে আমাদের প্রশাসনের তরফ থেকে আর কোনো আপনারা সহায়তা পাবেন না, এবং যদি সাধারণ মানুষ যাদের ওপরে এই আঘাত আনছেন তারা যদি কোনো আজকে নিজেদের হাতে আইন তুলে নেয়, আমরা কিন্তু রক্ষা করতে পারবো না আপনাদের। এটা খুব দুঃখের ব্যাপার হবে। আমরা নীতি নির্ধারণ করার আমাদের যে নীতি সেই অনুযায়ী বলে দিয়েছি। এরপরেও আপনি চিন্তা করে দেখুন, নির্বাচনের দিনে ভাঙতে গেছে বুলডোজার নিয়ে। এইটাই তো হচ্ছে বিজেপির ট্রেডমার্ক। আপনারা দেখেছেন তো উত্তরপ্রদেশে ওদেরই তো পরিচালিত সরকার, সেই সরকার তো কোনো রকম চিন্তা না করে বুলডোজারের সরকার হয়ে গেছে। ওরা কথায় কথায় বলেন এখানে আমরা আদিত্যনাথের সরকারি প্রথা চালাবো, তো প্রয়োগ করা শুরু করে দিয়েছে। তো যোগী আদিত্যনাথ নিজে এসে বলেছেন যে উত্তরপ্রদেশ বানাবো বাংলাকে। হ্যাঁ, তো তারই তো আমরা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি একেবারে নির্বাচনের দিনেই। 4 তারিখ অবধি অপেক্ষা করার ধৈর্য নেই ওদের, যে এখান থেকে পর্যদস্ত হয়ে বার করে দেওয়া হবে সেটুকু আর দেখার মতন ওদের সাহস নেই। ওরা ভাবছে 4 তারিখের আগেই তাণ্ডব চালিয়ে দিয়ে এখানে আমরা ছেড়ে দেবো নাকি। একদমই শেষের দিকে, সময় সীমিত। আমরা জাস্ট একটা প্রশ্ন, এরই ঠিক উল্টো প্রশ্নটাই আমরা করছি, যেটা বিজেপি বলছে বা বিরোধী যে প্রার্থী আছে তিনিও বলেছেন, মন্ত্রীও এসে বলেছেন, দুর্গাপুরে এসে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন বন্ধ রাষ্ট্রায়ত্ত সার কারখানা তারা খুলবেন, তারা পরিদর্শনেও গেলেন। এবং এই যে ভোট এলেই শিল্প কারখানা বন্ধ, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো খোলার যে গল্প হয় সেটাকে কি বলবেন? এটা আর একটা জুমলা। আপনাকে বলি, বিগত 10 বছরে যখন হিন্দুস্তান ফার্টিলাইজারের ওই স্থানটা আজকে তো একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, ইভেন কোয়ার্টারগুলোও ভেঙে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো এতদিন 10 বছরে ওদের মনে হয়নি এটা
পুনর্জীবিত করবেন। এক। দুই হচ্ছে, এতই যদি ওনাদের প্রীতি, এত দুর্গাপুরবাসীর আবেগ নিয়ে ওনাদের এত দুশ্চিন্তা, তাহলে এখনও অবধি যে অ্যালয় স্টিল প্লান্ট আমাদের তৃণমূলের সহকর্মীরা তারা এতদিন ধরে আন্দোলন করে গেটের সামনে বসে যারা বেসরকারিকরণ করার জন্যে যাদের আহ্বান করেছিলেন তারা ঢুকতে পারল না, ভয়ে চলে গেল। আজও তো সেই বিক্রয়ের তালিকা থেকে এসএলকে সরানো হয়নি। ডিএসপির সম্প্রসারণ, ধর্মেন্দ্রজি যখন মন্ত্রী ছিলেন তখন এখানে নাকি বলে গেছিলেন যে আরও 25 লক্ষ টন উৎপাদনের ক্যাপাসিটি বাড়ানো হবে। কি হলো? আজ অবধি হয়নি। হ্যাঁ, ওরা কিছু ইনভেস্টমেন্ট করছে বলে জানিয়েছে আমাদের, কিন্তু সেটা শুনেছি খালি ওদের যে এখন যেসব উৎপাদন হয় তার ভ্যালু অ্যাডিশন হবে। অর্থাৎ কি না, যদি ক্রেতা ওরা খোঁজে, ক্রেতার কাছে এটা আরও লোভনীয় হবে, কিন্তু বেসিক প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু এখনও বাড়ায়নি। রাজ্য সরকার কিন্তু 50 দশকে যে 4000 একরের মতন জমি দিয়েছিলেন ওদের, সেটা খালি এই 25 লক্ষ টন ইস্পাত তৈরির জন্য নয়। এবং আজকে দেখুন পৃথিবীময় লোহার ব্যবহার ডোমেস্টিক এরিয়ায় সবই হচ্ছে স্পেশালিটি স্টিল। স্পেশালিস্ট স্টিল মানে কি? বিভিন্ন গ্রেডের অ্যালয়, বিভিন্ন কাজে লাগে, যেমন স্টেনলেস স্টিল একটা অ্যালয়। সেই দিকে পৃথিবী যাচ্ছে। ভারতবর্ষের সেল, সে তার স্পেশালিটি স্টিল তৈরি করার প্লান্ট হচ্ছে অ্যালয় স্টিল প্লান্ট, সেটাকে বিক্রি করে দিতে চাইছে। এতেই তো মানসিকতা বোঝা যায় এদের দুর্গাপুরের প্রতি কতটা ভালোবাসা আছে। যদি ভালোবাসা থাকতো তাহলে তো আগে অ্যালয় স্টিল প্লান্টটার বিক্রয়ের তালিকা থেকে বাদ দিত। আর ওই হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন, আপনাকে বললাম না 5 বছর আগেও তো পুরনো বিল্ডিংগুলো ছিল, সেটা তো ভেঙে দিল। এখন ওদের মনে হচ্ছে ওটাকে পুনর্জীবিত করব। আমি ওই ক্লিপটা চেয়েছি, আমার কাছে থাকবে, আসছে বছর প্রতি বছর দেখাবো, নির্বাচনের আগে না, আবার এসে একটা মিথ্যে কথা বলবে যদি ওদের দলটা টিকে থাকে। তো সেই জন্যে আমরা ওই ক্লিপটা এবার সাধারণ দুর্গাপুরবাসীকে মাঝে মাঝেই দেখাবো। বেশ, আপনার কথার রেস নিয়েই বলছি, দলটা যদি টিকে থাকে সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসছিলেন দুর্গাপুরে, তিনিও বলে গেলেন 30 থেকে 35 শেষবার পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আপনি এতদিনের রাজনীতিবিদ, আপনি এতদিনের ধরে মাঠে ঘাটে রাস্তা একদিকে যেরকম বললেন কৃষিক্ষেত্র, একদিকে শিল্প, এই জেলাতে আপনি অনেক দিন ধরে রাজনীতি করছেন। কি মনে হয় কি হবে পরিসংখ্যান? দেখুন, আমি তো গণৎকার নয়, অ্যাস্ট্রোনমারও নয়, মানুষের সঙ্গে কাজ করেছি। মাননীয় নেত্রীর নির্দেশে আমি গ্রামে গঞ্জে খুব নিবিড়ভাবে কাজ করার সুযোগ উনি দিয়েছেন। মানুষের দুঃখ কষ্ট নিয়ে উনি এত বেশি চিন্তাশীল। ওনার কাছে যখনই কোনো রকম সমস্যা নিয়ে গেছি, সাধারণ মানুষের সমাধানের জন্য উনি সূত্র বার করে দিয়েছেন এবং সহায়তা করেছেন। বিভিন্ন প্রকল্প ওনার মাথা থেকে বেরোয় এবং সেটাকে সম্পূর্ণভাবে রূপায়িত করেন। এইটি ওনার বৈশিষ্ট্য। সেখানে মানুষের মন নিয়ে এরকমভাবে ভবিষ্যৎবাণী করা, এটা খুব একটা সম্ভবপর জিনিস বলে আমি মনে করি না। আপনারা কাজ নিয়ে দাবি করতে হ্যাঁ, আমরা নিশ্চয়ই, আমার সেখানে এটা খুব হাস্যস্কর লেগেছে আমার। ওনারা 18টা টিকিয়ে রাখতে পারবেন না, সেটা ওনারা ভালো করে জানেন। কিন্তু আমার মনে হয় মানুষের কাছে একটা উদ্দীপনা, বা বিশেষ করে ওদের যে কজন কর্মী আছে তাদের উদ্দীপ্ত করার জন্য এইসব সংখ্যা বলতে হয়। নাহলে ওনারই দলের নেতা একবার স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন 42 কখনো বলছেন 400 পার, এখন তো মনে হচ্ছে কুচকে যাচ্ছেন। এবার ওনার ডেপুটি আগে 30 বলতেন, এখন আবার 35 বলছেন। আমার তো মনে হয় 3-4টে পেলে পরে ওনাদের সৌভাগ্য। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি গণৎকার নয়। আবার বলছি, মানুষের যে উপকার পেয়ে তাদের যে অনুভূতি, এবং যেভাবে আমরা দেখছি যে বাংলাকে কুলসিত করার জন্যে এরা শুধু বঞ্চনা করছে তাই নয়, বাংলাকে কুলসিত করার জন্যে পৃথিবীময় এরা বক্তব্য ছড়িয়ে যাচ্ছে। তো মানুষের এগুলো আবেগে লাগে। এখানে আমাদের যে কৃষ্টি প্রবণতা, আমাদের যে কালচার, আমরা তো সেটাকে হারাতে চাই না। আজকে যেখানে নামিয়ে দিয়েছে এদের বক্তব্যে, এদের আক্রমণের ধারা, এদের রাজনৈতিক বক্তব্য, এর সবই মানুষকে, যথেষ্ট বাংলার মানুষকে বেদনা দেয়। এবং আমি বলছি যে আমাদের ধারণা 18টা ধরে রাখা তো দূরের কথা, 18-র অর্ধেকও ওরা ধরে রাখতে পারবে না বলে আমার দৃঢ় ধারণা।
সংখ্যাতত্ত্ব নিয়ে আমি বিশেষ আলোচনা করব না, অঙ্কটা খুব ভালোভাবে ছোটোবেলার থেকে কষে এসেছি, কিন্তু আমি এই ধরনের ভবিষ্যৎবাণীর কোনো যুক্তি খুঁজে পাই না। ওনারা কে কতটা অঙ্ক বোঝেন আমার জানা নেই। বেশ, আজকে আর বেশি সময় নেব না, আজকে একই ব্যস্ততম দিনে আপনি রয়েছেন। জাস্ট ছোট্ট করে দুর্গাপুর বর্ধমানবাসী তারা আগামী দিনে আপনারা আমরা যদি ধরেও নিই যে এই সিট গেল দিল্লিতে গেল আপনাদের এখানকার প্রতিনিধি, আগামী দিনে কি রূপরেখা হবে মন্ত্রীমশাই? না না, এটা তো কেন্দ্রীয় কাজের জন্যে, কিন্তু আমাদের রাজ্যের যেসব প্রকল্প আছে সেগুলো জনমুখী। আমরা আশা করব যে কেন্দ্র যে বঞ্চনা করা সত্ত্বেও আমাদের এই সব জনমুখী প্রকল্পগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করব যে আমাদের যদি যথেষ্ট সংসদেও আমাদের সদস্য থাকেন এবং বিশেষ করে আমরা যদি এই কেন্দ্রেরও সংসদকে আমাদের সঙ্গে পাই, অনেক কাজ আমরা আরও বেশি করতে পারবো। আমরা জনমুখী উন্নয়ন প্রকল্পগুলো আরও গতির সঙ্গে আমরা রূপায়িত করতে পারবো এবং আমাদের যেসব দাবি আছে, আমাদের যে ন্যায্য প্রাপ্য আছে, সেগুলো পাওয়ার সুবিধে হলে আমাদের পরিষেবা আরও বেশি ব্যাপ্তি পাবে। এবং আমরা তো এখন একটা বঞ্চিত অবস্থার ভেতরে লড়াই করে আমরা মানুষের পাশে আছি, তাই না? ধরুন 100 দিনের কাজে তো এই রাজ্য পরপর 4 বছর শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল এবং যারা দিয়েছিলেন তারা তো কেন্দ্রীয় সরকারেরই। তারা তো যেসব কথা অদ্ভুত অদ্ভুত মিথ্যা অপপ্রচার করে শুধু বাংলাকে কুলুষিত করা নয়, বাংলার গরিব মানুষদের বঞ্চিত করা হচ্ছে, সেগুলোর থেকে তো আমরা মুক্তি পাবো আমাদের যদি নিজেদের যারা প্রতিনিধিত্ব করবেন তারা বাংলার মানুষের জন্য কথা বলবেন, দাবি আদায় করে আনবেন। অতএব আমরা অনেক সুষ্ঠুভাবে মানুষকে পরিষেবা দিতে পারবো এবং যদি এই অপশাসন থেকে সত্যিই ভারতবর্ষ মুক্তি পায়, তাহলে তো দিগন্তে নতুন সূর্য আমরা দেখতে পাবো। তখন নিশ্চয়ই আমাদের কাছে এই ডিএসপি এসপির যে সম্প্রসারণ, এর আরও অর্থনৈতিক উন্নয়ন এই জায়গার তার সঙ্গে সঙ্গে যুক্ত, সেগুলো আরও গতিময় হবে। আচ্ছা, আরেকটা জিনিস হয়তো এর ভেতরে অনেকে ভুলে যান, অনেকেই আমি বলতে শুনি যে এখানে শিল্পের কিছু নাকি এই তৃণমূল সরকার আসার পরে কিছু হয়নি। আমাদের এই পার্শ্ববর্তী এলাকা এবং কাঁকসার একটা অংশই বলতে পারেন, প্রায় লাগোয়া অংশ, কাঁকসার কিছু কিছু অংশ আছে ওর ভেতরে, পানাগড় শিল্প তালুক। আপনি কি জানেন ওখানে আর 1 ছটাক জায়গাও নেই পড়ে, সবই শিল্পর জন্যে দিয়ে দেওয়া হয়েছে এবং তারা পয়সা দিয়ে কিনেছেন, এই নয় যে এমনি লুট করে নিয়ে গেছেন আগের মতন। এই জায়গাটা স্পেসিফিক কোনো বড় শিল্প কি? নিশ্চয়ই, এক তো ম্যাটিক্স আছে, তার সঙ্গে সঙ্গে এখন বড় শিল্প মানে দেখুন ইনভেস্টমেন্টের অঙ্ক আমরা জানি এবং বিভিন্ন শিল্প আছে। আর খুব বড় শিল্প, যেমন সবথেকে বড় শিল্প তো হচ্ছে দুর্গাপুর ইস্পাত কারখানা, 4000 একর জমি দেওয়া হয়েছিল ওদের। এই রকম তো এখন এই ধরনের শিল্প আর হয় না, এখন করতে গেলেও এত জমিও লাগে না। কিন্তু আমাদের এখানে ধরুন ফার্টিলাইজারের কথা, ইউরিয়া যেটা প্রাইভেট সেক্টরে, সেটা চালু আছে, ম্যাটিক্স হচ্ছে। ওদের কিছু কাঁচামালের অসুবিধে ছিল, সে এখন গ্যাসের দ্বারা পাইপে বা আসছে, গ্যাস আসছে, তাতে ওদের কন্টিনিউয়াস প্রোডাকশন হচ্ছে। এখানে বাংলা বঞ্চিত হয় সারের ব্যাপারে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা কেন এখানে সার তৈরি করতে পারি না, যদিও বন্টন কেন্দ্রীয় সরকারের ভেতরে। মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় সাড়া দিয়ে একটা বিদেশি অর্গানাইজেশন আমাদের এখানে বাংলার চাষিদের প্রয়োজনীয় এনপিকে মিশ্র সারের কারখানা করতে চায়। ওদের মিনিমাম দরকার ছিল 50 একর জমি, মিনিমাম। তার ভেতরেও ওদের ফিড স্টক দেবে ম্যাটিক্সের পরিকল্পনার সঙ্গে এরা যুক্ত ছিল। সেই জন্যে ওরা চেয়েছিল আমরা 50 একর জমি দিতে পারিনি, ওখানে মাত্র 32 একর জমি আছে। ওরা এখন ওটাকে ডাউন সাইজ করে অন্য ধরনের মেশিনপত্র এনে 32 একরেই করবে। তাই আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি যে এতটাই যে ওখানে অগ্রগতি হচ্ছে যে আমাদের কাছে ওখানে 1 ছটাক জমি আর পড়ে নেই। তো এটা এমনিই হলো, আপনারা যদি পানাগড় দিয়ে পাস করেন দেখবেন এখন একটা সময় ছিল হয়তো 7-8 বছর আগে অন্ধকারাচ্ছন্ন ছিল জায়গাটা সন্ধেবেলায়, এখন দেখবেন তো কত আলো ওখানে জ্বলে। এগুলো কি এমনি চলছে? এগুলো তো কারখানা। তো এই যে শিল্প, সেই শিল্প নাকি এরা কেউ দেখতে পান না। তো এই যে শিল্পর প্রসার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যে
পরিকাঠামোর উন্নয়ন, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় সব সভাতেই বলেছেন যে আমরা বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ আরও বাড়াচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে ওই যে নতুন যে রাস্তা হবে, করিডোর হবে, তার পাশে সব শিল্প হবে। আপনি যদি এখান থেকে সোজা যান ডানকুনি অবধি, আপনি দেখবেন দুপাশে কত নতুন শিল্প হচ্ছে, এগুলো নাকি চোখে দেখা যায়। সে তো মুখ্যমন্ত্রী বললেন, নতুন করিডোরের ব্যাপারে কথা বললেন, এবং গ্যামন ব্রিজের সভা থেকে তিনি বললেন যে ডিপিএলকেও বাঁচানোর জন্য আর চেষ্টা হচ্ছে। এখন দেখুন, এগুলো রাতারাতি হওয়ার জিনিস তো নয়। সারা ভারতবর্ষের ভেতরে কত বড় বড় শিল্প এসছে, সেটাও তো দেখতে হবে। আমাদের প্রয়োজনীয়তা এখানে দেখুন, যারা নিজেদের অর্থ দিয়ে বা অর্থ ধার করে, এদের কথা ছেড়ে দিন, যারা এদের সহায়তা নিয়ে পালিয়ে গেছে দেশ ছেড়ে, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, তাদের কথা ছেড়ে দিন। কিন্তু বাকি যারা সত্যিই শিল্প করতে চান, তারা তো আগে দেখেন কি চাহিদা আছে লোকালি, কি কাঁচা মাল পাওয়ার কি সুবিধা আছে, ট্রেন্ড ওয়ার্কফোর্স কোথায় পাবো আমি, যেটা হিউম্যান রিসোর্স, শিল্পের অনুকূলে পরিবেশ। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গের সব থেকে বড় অনুকূল পরিবেশ তো হচ্ছে এখানের যে জঙ্গি আন্দোলনের জন্য পশ্চিমবঙ্গের থেকে শিল্প সব পালিয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল, ব্রাত্য হয়ে গেছিল পশ্চিমবঙ্গ, তার থেকে তো মুক্তি পেয়েছি। এখন তো শিল্পপতিরা এখানে, আপনি ডিএসপিরই লোকেদের আলাদা জিজ্ঞেস করুন না, ওরা জানতো না কালকে প্লান্টে যেতে পারবে কিনা। রাত্রিবেলা নিদান দিয়ে দিল, বন্ধ হয়ে গেল, কেউ আর যেতে পারবে না। আজকে তো নিশ্চিন্তভাবে তারা প্রোডাকশন প্ল্যান করেন, নিশ্চিন্তভাবে তাদের অ্যাকশন প্ল্যান তৈরি হয়, এবং প্রতিদিন তারা কেউই মানে শিল্প দিবস তাদের নষ্ট হয় না। এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট এই গভর্নমেন্টের। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের খুব ওয়েল ট্রেন্ড, শিক্ষিত এবং প্রশিক্ষিত আমাদের ওয়ার্কফোর্স আছে। আমাদের এখানের ন্যাচারাল কাঁচা মাল আছে, কয়লা আছে, আমাদের ভিন্ন মিনারেলস আছে এই পশ্চিমবঙ্গে। তার সঙ্গে সঙ্গে আমাদের কৃষি প্রধান এলাকায় আমরা ধান প্রোডাকশনে সব থেকে শীর্ষে রয়েছি ভারতবর্ষে। তো সেই সব থেকেও আমাদের অনেক কিছু এখন ডেরিভেটিভ হচ্ছে, যেগুলো শিল্প ব্যবহার করছে। আপনার এই কৃষি সম্পদ থেকে আজকাল জ্বালানি তৈরি হচ্ছে, আপনার অনেক মিনারেলস বার করা যায়। আপনারা জানেন হয়তো, এই তেল এখনও, ভোজ্য তেল ভারতবর্ষ এখনও আমদানি করে বিদেশ থেকে, কিন্তু সেখানে আমাদের এই ধানের থেকে যে তুষ হয়, ব্র্যান্ড বলে যেটাকে, ব্র্যান্ড থেকে যে সলভেন্ট বেরোয়, সব থেকে ভালো ভোজ্য তেল হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল। সেটা কোনো রং থাকে না, কোনো গন্ধ নেই, সেই জন্য প্রায় সব ভোজ্য তেলের সঙ্গে এটা সাইন্টিফিক্যালি মিশ্রণ করা হয়। আজকে প্রায় 15 লক্ষ মেট্রিক টন এখানে ওই রাইস ব্র্যান্ড অয়েল তৈরি হয় পশ্চিমবঙ্গে। এ তো লোকে হিসেবের ভেতরে আনে না, কিন্তু এটাও নতুন শিল্প গড়ে উঠেছে। আমাদের সময় মাত্র একটা সলভেন্ট প্লান্ট ছিল, আজকে 15 লক্ষ টন এখানে তৈরি হচ্ছে, সারা ভারতবর্ষেই ব্যবহার হয়। এরকম ক্রমশ বাড়ানো হচ্ছে। সেই জন্য শিল্পের অনেক নতুন শিল্প এসছে পশ্চিমবঙ্গে। এ নিয়ে যতটা অপপ্রচার হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখে অগ্রগতি, কর্মসংস্থানের একটা অন্যরকম নিশ্চয়ই। এখন দেখুন, আগে যেরকম শিল্পতে খালি ম্যানুয়াল লেবার নির্ভর ছিল, এখন তো অনেক বেশি মেকানাইজেশন হয়েছে, কিন্তু তার সঙ্গে যে প্রশিক্ষিত মানুষের দরকার হয়, সেটাও কিন্তু রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছেন। এইটি হচ্ছে বড় কথা। এখন মানে যে ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি হয়, সেটা কনভার্জেন্ট প্ল্যান, মানে সব কটা দপ্তর, যা আনুষঙ্গিক দপ্তরগুলো একসঙ্গে বসে করে, যাতে একটাকে এগোতে গেলে আর একটার যেন সহায়তা পাওয়া যায়। এইটি হচ্ছে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনের বৈশিষ্ট্য। বেশ, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই যে কথা বলেছিলেন যে দিগন্তে নতুন সূর্যের উদয় হবে, আগামী 4 জুনই তার উত্তর পাওয়া যাবে। কিন্তু এতক্ষণ ধরে যে আমরা কথা বলছিলাম রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী, পঞ্চায়েত এবং গ্রামান্বয়ন দপ্তর তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে অনেক ধন্যবাদ প্রদীপবাবু, আমাদের খবর বাংলার সঙ্গে কথা বলার জন্য, এবং অনেক তথ্য আজকে এখান থেকে উঠে এলো। বর্ণালী।
একেবারে এই কাঞ্চন, আপনারা দেখছিলেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ছিলেন আমাদের সাথে এবং কথা বলছিলেন আমাদের ব্যুরো চিফ কাঞ্চন দাস। এই মুহূর্তে দেখলেন মন্ত্রীমশাই ঠিক কি বললেন। আজকে ভোটের দিনে একেবারে খোশ মেজাজে ছিলেন মন্ত্রীমশাই। এখনকার মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো আরো অনেক খবরের সাথে, সঙ্গে থাকুন। আসানসোল ও দুর্গাপুরের আম জনতার আওয়াজ, খবর বাংলায় আপনাদের স্বাগত। বাংলার সমস্ত জেলার প্রতিটি কোণের দ্রুত ও নিখুঁত আপডেট। রাজনীতি, খেলার জগৎ, বিনোদন, বিশ্ব রাজনীতির চুলচেরা বিশ্লেষণ। দেখুন, গাড়ি ভাঙচুর, গো ব্যাগ, কালো পতাকা দেখানো, এখানেও শুরুর সময় পাথর ছুঁড়েছে, এটা নতুন কিছু নয়। শুধুমাত্র খবর বাংলায়। আমরা কথা দিচ্ছি, খবর বাংলা আপনাদের সামনে নিরপেক্ষভাবে খবর তুলে ধরবে, যা আপনাদের জীবনকে প্রভাবিত করে। সেই খবরকেই আমরা অগ্রাধিকার দেব। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। বাংলার সম্পর্কে এই ধারণাকে নতুন রূপ ও গতি দিতে প্রস্তুত খবর বাংলা। গতবারেও বলেছিল আমাকে তোমরা যেতে দাও। শুধু সংবাদ সম্প্রচারই নয়, বরং খবর বাংলা একটি পরিবার, একটি সম্প্রদায়, যেখানে প্রতিটি মতামতই গুরুত্বপূর্ণ। আপনার এলাকায় রাস্তার বেহাল দশা, নিজের অভাব অভিযোগের কথা তুলে ধরতে চান আপনি? এলাকায় দুর্নীতি, দাঙ্গা, অপরাধমূলক কাজ প্রশ্রয় পাচ্ছে কি? তাহলে সেই ঘটনার ভিডিও সহ বিবরণ পাঠিয়ে দিন খবর বাংলা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর তা প্রকাশ করব আমরা। আর সঙ্গে আপনি হয়ে উঠুন এক দায়িত্ববান নাগরিক। আপনার পাঠানো সমস্ত খবর দেখতে খবর বাংলার ফেসবুক পেজ ফলো করুন ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর হয়ে যান খবর বাংলা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য।